নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। ছোটবেলা থেকে দেখবেন সবসময় জোর দেওয়া হতো ভিতের দিকে, যে পড়াশোনাটা ভালো করে ছোটবেলা থেকে করতে হয়, তাহলে ভিত মজবুত হয় এবং ভবিষ্যতে গিয়ে আপনার ক্যারিয়ারটা কিন্তু ভালো হবে। যখন আপনি একটা বিল্ডিংও তৈরি করবেন তখনও কিন্তু মিস্ত্রিরা বলেন যে ভিতটা মজবুত করুন। ভিতটা যদি মজবুত হয় তাহলে যত উঁচুই আপনি বিল্ডিং তৈরি করুন না কেন তাতে কোনো প্রবলেম হয় না। আমাদের শরীরের ক্ষেত্রেও আমাদের যে ভিতটা, যে কাঠামোটা, সেটা হচ্ছে আমাদের বোন, আমাদের অস্থি, আমাদের হাড়, তাকেও কিন্তু শক্তপোক্ত করে রেডি করার প্রয়োজনীয়তা রয়েছে। এবং এখানেই কিন্তু আজকের আমাদের অনুষ্ঠানের প্রয়োজনীয়তা, যে এই অনুষ্ঠান দেখে আপনি বাড়িতে বসে কিভাবে উপলব্ধি করবেন যে আপনি আপনার অস্থিকে কিভাবে মজবুত করবেন, কি করলে আপনার অস্থি দীর্ঘদিন ধরে ভালো থাকতে পারে, আপনার অস্থিতে ঠিক কি কি কারণে কি কি ধরনের সমস্যা তৈরি হতে পারে, আর যদি সমস্যা তৈরি হয় তাহলে সেই সমস্যার হাত থেকে আপনি কিভাবে নিজেকে রেহাই দিতে পারেন। অস্থি নিয়ে অনুষ্ঠান আমরা আপনারা লক্ষ্য করবেন একটু বেশি পরিমাণে করি। তার কারণ কি? কারণ প্রত্যেকটি চেম্বারে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বহু চেম্বার, সব থেকে বেশি চেম্বার বোধহয় বর্তমানে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারেরই, এবং প্রত্যেকটি চেম্বারে প্রচুর মানুষের ভিড়, রাত পর্যন্ত এখন কিন্তু চেম্বার হয়, এবং সেই এত সংখ্যক মানুষের মধ্যে একটা বড় শতাংশ কিন্তু থাকে অস্থির সমস্যা। একেবারে আপনার ঘাড়ে ব্যথা থেকে শুরু করে পায়ের গোড়ালি ব্যথা পর্যন্ত বিভিন্ন অংশে ছোট বড় হাড়ের ব্যথার বিভিন্ন রকমের কারণ, বিভিন্ন বয়সেও কিন্তু এখন এই ব্যথা আমরা উপলব্ধি করছি। আগে যে বয়সে ব্যথা শুরু হতো এখন অনেক আগে থেকে ব্যথা শুরু হয়ে যাচ্ছে। তাই সচেতনতা অনেকটা বেশি বাড়াতে হবে, জানতে হবে আপনাদের অনেক বেশি করে, এবং সমস্যার সমাধানটাও কিন্তু পেতে হবে অনেকটা বেশি করে। আজকের এই অনুষ্ঠানে আমরা ঠিক অস্থির এই দিকগুলো নিয়ে আলোচনা করব, যে কি করণীয় আপনার অস্থিকে ভালো রাখার জন্য, আর অস্থিতে আপনার যে প্রবলেমটা এই মুহূর্তে হচ্ছে সেই প্রবলেমটার কারণটা ঠিক কি, এবং এনবিপিতে এই ট্রিটমেন্ট কতটা ভালো রয়েছে, সবকিছু আমরা আলোচনা করব আজকে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর ভাদুরীর সঙ্গে। তাই প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং ডক্টর ভাদুরী, এটা খুব ঠিক কথা যে এনবিপি মানে এখন চেম্বারে প্রচুর মানুষের ভিড়, এবং এত মানুষের মধ্যে বোধহয় একটা বড় শতাংশ মানুষ সত্যিই কি থাকে যারা অস্থির প্রবলেম নিয়ে আসছে, বা কেন এত বেশি সংখ্যক মানুষের অস্থি নিয়ে প্রবলেম হচ্ছে? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এই আমাদের এনবিপিতে কিন্তু বিভিন্ন চেম্বারে দেখা যায় যে যদি কথার কথা যে 100 জন পেশেন্ট হচ্ছে তার মধ্যে দেখা যাবে যে 60-65 জন কিন্তু ব্যথা নিয়ে আসছে। এটার কেন এত সংখ্যক লোক কেন হচ্ছে ব্যথার সমস্যা নিয়ে আসছে? কারণ এখন সিচুয়েশনটা এমন হয়েছে যে মানুষের যে লাইফস্টাইল থেকে কিন্তু বিভিন্ন রোগের সৃষ্টি হচ্ছে। তার মধ্যে হাড়ের যে সমস্যাটা সেটা মারাত্মকভাবে দেখা দিচ্ছে। কারণ হচ্ছে এখানে ব্যথা, যেটা মানুষ সহ্য করতে পারে না, এই ব্যথার থেকে সে কিন্তু আর সহ্য করতে না পেরে সে কিন্তু অবশ্যই ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ করে এনবিপিতে এসে তারা ডাক্তারবাবুদের দেখাচ্ছে। এই যে এটা হচ্ছে তার কারণ হচ্ছে আমাদের যে খাদ্য খাবার আমরা খাই তাতে পুষ্টিগত মান কিন্তু আজকাল কমে যাচ্ছে। হয়তো দেখা যাচ্ছে আমরা বাজার থেকে অনেক শাকসবজি কিনেও খাচ্ছি, কিন্তু সেখানে যে কেমিক্যাল ফার্টিলাইজারের ইউজ হচ্ছে, বিভিন্ন ধরনের যে পোকামাকড়ের মারার জন্য বিষ তৈরি হচ্ছে যেই গাছের মধ্যে দেওয়া হচ্ছে, তার থেকেও কিন্তু সাইড এফেক্ট হিসাবে কিন্তু শরীরের ওপরে ক্ষতি করছে। আমরা যে মাছ মাংস খাচ্ছি তার মধ্যেও কিন্তু এত প্রিজারভেটিভ দেওয়া থাকছে, সেটাকে প্রিজার্ভ করা, দূর দূর থেকে মাছ আসছে সেটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য কিছু কেমিক্যালস ইউজ করা হচ্ছে, যেটা কিন্তু আমাদের শরীরে যাচ্ছে। খুব অল্প সময়ে বিভিন্ন ধরুন কি বলবো মাংস জাতীয় খাবার যেগুলো, সেগুলোকে তাড়াতাড়ি বড় করে দিচ্ছে, গ্রোথ হরমোন। সেখানে কিন্তু দেখা যাবে, আমি একটা কথা বললেই বুঝে যাবেন যারা মাছ মাংস খাচ্ছেন, যে সেই গ্রোথ হরমোনটা কিন্তু মানুষের শরীরে আসছে এবং সেটা কিন্তু মানুষের হাড়ের ওপরে বিশাল এফেক্ট ফেলছে। এই গ্রোথ হরমোন বলতে গিয়ে আমি আপনাকে বলি যে যে ফুডটা দেওয়া হয় ওদেরকে, ধরুন আমরা যদি ফার্মের মুরগি দেখি আর যদি দেশি মুরগি দেখি, দুটোর মধ্যে ডিফারেন্স দেখবেন। আপনি যখন খাবেন একটার হাড় কিন্তু আপনি চট করে ভেঙে ফেলতে পারবেন, কিন্তু আরেকটার হাড় কিন্তু চিবোতে গিয়ে দেখবেন অনেক সময় মুখে ব্যথাও হয়ে যায়, খোঁচাও খেতে হয়। ঠিক আছে, এইটাই হচ্ছে একটা আর্টিফিশিয়ালি তাকে বড় করে দেওয়া আর ন্যাচারাল ওয়েতে তাকে কিন্তু বড় করে দেওয়ার মধ্যে পার্থক্য। তো মানুষের শরীরের মধ্যে কিন্তু আজকাল সেই ব্যাপারটা হচ্ছে। ছোটোবেলা থেকে বাচ্চারাই আজকাল এত যে খাদ্য খাবারগুলো খাচ্ছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে
প্রপার নিউট্রিশনের ঘাটতি রয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে যখন বড় হচ্ছে দেখা যাচ্ছে সেটা আরও দিনকে দিন কিন্তু শরীরের ওপরে বাজে এফেক্ট পড়ে হাড়টাকে কিন্তু কমজোরি করে দিচ্ছে। যখনই হাড়গুলো কমজোরি হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, হাড়ের যে জয়েন্ট থাকছে জয়েন্টের মধ্যেও কিন্তু একটা এফেক্ট ফেলছে। কি, সেই জয়েন্টে যে একটা ফ্লুইড থাকে, গ্রিস মতো জিনিস থাকে, যেটা একটা পিচ্ছিল ভাব তৈরি করে দুটো জয়েন্টের মাঝখানে, যাতে সেখানে ঘষা না খায়, সেটা ড্যামেজ হচ্ছে। কার্টিলেজ মানে একটা টুপির মতো জিনিস থাকে প্রত্যেকটা হাড়ের মাথার মধ্যে, যাতে দুটো হাড় ঘষা খেয়ে ক্ষয়ে না যায়, সেটা ড্যামেজ হচ্ছে। এবং তখন কি হচ্ছে, হাড়ে হাড়ে ঘষা খেয়ে হাড়টাই নষ্ট হয়ে যাচ্ছে, সাংঘাতিক মাত্রায় পেন বাড়ছে। এবং একটা টাইমে যদি মানুষ সঠিকভাবে চিকিৎসা না করে, প্রপার ট্রিটমেন্ট করে সেটাকে রিপেয়ার করে ঠিক না করে ফেলে, শুধু ওষুধ খেয়ে ব্যথা কমিয়ে রাখে, তাহলে কিন্তু দেখা যাবে মানুষ কিন্তু পঙ্গু হয়ে যাবে, বিছানায় পড়ে যাবে, তার কিন্তু দৈনন্দিন জীবনের যে কাজকর্ম অ্যাক্টিভিটিস সেগুলো বন্ধ হয়ে যাবে এবং ব্যথা তো সাংঘাতিক থাকবেই। তো এর জন্য কিন্তু অবশ্যই আপনাদের আমাদের এনবিপিতে আসতে হবে, এসে আয়ুর্বেদিক মতে কিন্তু মানে প্রপার চিকিৎসা করে এটাকে কিন্তু ঠিক করাতে হবে। একদম ঠিক কথা। একটা সময় ছিল যে সময় বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা কিন্তু আম গাছ জাম গাছের থেকে উপর থেকে ঝাঁপ দিয়েও তাদের কিছু হতো না, আর এখন একটা ছেলেকে বা মেয়েকে দেখুন পিঠে ভারী ব্যাগ নিয়ে যাচ্ছে, তাদের কাঁধে নানা রকমের সমস্যা তৈরি হচ্ছে, ফ্রোজেন শোল্ডার পর্যন্ত তাদের চলে আসছে, বা তাদের সার্ভাইকাল স্পন্ডালাইটিসের মতন প্রবলেম চলে আসছে। অর্থাৎ অস্থি আমাদের দুর্বল হচ্ছে, কিছু করার নেই, ভেজালের মধ্যেই আমাদের বেঁচে থাকতে হবে। তার মধ্যে থেকে কিভাবে আপনি আপনার অস্থিকে রক্ষা করবেন, কিভাবে ভালো রাখবেন, যদি প্রবলেম থাকে তার কিভাবে ট্রিটমেন্ট করবেন, সব বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আছেন প্রথম বন্ধু, নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার, এবার তো কথা বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? ব্যারাকপুর থেকে বলছি। ব্যারাকপুর থেকে বলছেন, প্রবলেমটা কি? আমার মায়ের প্রবলেম। মায়ের বয়স কত? 50 বছর। 50 বছর। কি প্রবলেম হচ্ছে মায়ের? ওই হাঁটু কটকট করে। হাঁটু কটকট করে। কোন ডক্টরকে দেখিয়েছেন এখনো পর্যন্ত? হ্যাঁ না না, আচ্ছা বেশ। কতদিন ধরে হচ্ছে এই সমস্যাটা? 2-3 মাস ধরে হচ্ছে। 2-3। মায়ের চেহারা কেমন, ভারী না পাতলা? হালকাই। হালকাই, ঠিক আছে। আর মা যে খাদ্য খাবার খায় সে কি ধরনের খাদ্য খাবার খায়? আমরা সাধারণ যেমন শাকসবজি, মাছ। আচ্ছা ঠিক আছে, ওকে শুনতে থাকুন। শুনুন, দেখুন মেইনলি মার যে ব্যাপারটা হচ্ছে, মার যে কটকট করছে, আমি একটু আগে যেটা আলোচনা করছিলাম, মায়ের পায়ের জয়েন্টে, হাঁটুর জয়েন্টে যে একটা ফ্লুইড থাকে, একটা তৈলাক্ত একটা জিনিস থাকে যেটাকে সাইনোভিয়াল ফ্লুইড বলা হয়, এই ফ্লুইডটা কিন্তু কমে গেছে। তার জন্য দুটো সমস্যা হয়, একটা হচ্ছে হাড়ে হাড়ে ঘষা খায়, হাড় ক্ষয়ে যাবে, এবং আরেকটা হচ্ছে চলাফেরায় দেখবেন ওখানে বাধা পাবে, শক্ত ভাব, মানে মুভমেন্ট করতে অসুবিধা হবে, এবং যখন উনি দাঁড়াবেন বা চলাফেরা করবেন তখন কিন্তু যেহেতু হাড়ে হাড়ে ঘষা খাচ্ছে কটকট করে আওয়াজ হবে। এই আওয়াজটাকে বলা হয় ক্রিপিটাস। এই আওয়াজটা উনি নিজেও শুনতে পারবেন, এবং ওনার পাশে যদি কেউ দাঁড়িয়ে থাকে বা বসে থাকে, উনি যখন উঠবে বা সিঁড়ি দিয়ে ওঠানামা করছে তখন কিন্তু তারাও ফিল করতে পারবে আওয়াজটা। এতই মানে বাজে কন্ডিশন হয়ে যায় হাঁটুর বা হাড়ের। ফেলে রাখবেন না, 2-3 মাস হয়েছে একটা খুব, কিন্তু উনি কিন্তু খুব তাড়াতাড়ি খারাপের দিকে যাচ্ছে, কারণ এটা অনেক আগের থেকেই শুরু হয়েছিল, এতদিন ধরে উনি নজর করেনি। যেহেতু এখন কটকট করে আওয়াজ হচ্ছে, ব্যথাটা হয়তো আরও বেড়ে গেছে, তার জন্যই আপনি আলোচনাটা শুনছেন। দেরি না করে তাড়াতাড়ি হেল্পলাইন নাম্বারে এনবিপিতে ফোন করুন, আপনার কাছাকাছি যেখানে সেন্টার আছে সেখানে গিয়ে তাড়াতাড়ি দেখান। যত তাড়াতাড়ি দেখাতে পারবেন রোগটা কিন্তু তত তাড়াতাড়ি সারবে, এবং এটা কিন্তু সারার ব্যাপার বলছি, আপনার ব্যথাটাকে চাপা দিয়ে ওষুধ খেয়ে চাপা দিয়ে রাখার কথা আলোচনা করছি না। কিভাবে সারবে সেটা হচ্ছে একমাত্র আয়ুর্বেদাতেই কিন্তু সেটা সম্ভব। তার জন্য তাড়াতাড়ি হেল্পলাইন নাম্বারে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন। একদম অস্থির সমস্যা নিয়ে আমরা আজকে আলোচনা করছি। সাধারণত বাড়ির বয়োজ্যেষ্ঠরা যাকে বলে থাকে বাতের সমস্যা, চিকিৎসকেরা বাত বলে কিন্তু বোঝেন না, তবে এটা বোঝেন আপনার ঘাড়ের সমস্যা, আপনার হাতের সমস্যা, আপনার পিঠে কোনো ব্যথা হচ্ছে, আপনার কোমরে ব্যথা হচ্ছে, আপনার হাঁটুতে ব্যথা হচ্ছে, আপনার গোড়ালিতে ব্যথা হচ্ছে, যে কোনো ব্যথার জন্য রয়েছে এনবিপিতে ট্রিটমেন্ট। এমনকি স্মল জয়েন্ট, ছোট ছোট হাতের আঙুলেও যদি আপনার ব্যথা তৈরি হয় তার জন্য কিন্তু এনবিপিতে ট্রিটমেন্ট রয়েছে। একটু ডাক্তারবাবু থেকে এই বিষয়টা নিয়ে একটু জানতে চাইবো যে কত প্রকারের মূলত এই অস্থির ব্যথা হতে পারে, এবং সব রকমের ট্রিটমেন্ট তো আমরা পেয়ে যাচ্ছি এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। হ্যাঁ দেখুন, বিভিন্ন রকমের এই হাড়ের যন্ত্রণা হয়, কারো
ক্ষেত্রে দেখা যাচ্ছে অস্টিও আর্থারাইটিস হয়েছে, যেটা আমরা খুব সহজভাবে দেখতে পাই। খুব বেশি সংখ্যক মানুষ কিন্তু আজকাল দেখা যাচ্ছে একটু মাঝবয়সী হলেই 30-35-এর পর থেকেই দেখা যাচ্ছে, আগে যেটা হয়তো 60-65-তে গিয়ে হতো, এখন দেখা যাচ্ছে 30-35-এর পর থেকেই মানুষের অস্টিও আর্থারাইটিসের সমস্যাটা কিন্তু চলে আসছে। তারপরে আমরা দেখতে পাই কি স্পন্ডেলাইটিস। স্পন্ডেলাইটিস কোথায় হয়? ঘাড়েও হয়, আবার কোমরে হয়, সার্ভাইকাল স্পন্ডেলাইটিস, আবার যেটা আমাদের কোমরে হচ্ছে লাম্বার স্পন্ডেলাইটিস। এই দুটো গেল। তারপরে হচ্ছে আরেকটা দেখা যায় যে রিউমেটয়েড আর্থারাইটিস। রিউমেটয়েড আর্থারাইটিসটা কেমন? ওটাও আরেক ধরনের কিন্তু ব্যথার সমস্যা বা বাত বলতে পারেন। সেটার মানে প্রভাবটা কি হয়, যে ব্লাডের মধ্যে আরএ ফ্যাক্টর বলে একটা ফ্যাক্টর থাকে, রিউমেটয়েড আর্থারাইটিস ফ্যাক্টর যেটা বলি আমরা, সেটা বেড়ে যায়, ঠিক আছে। এবং দেখা যায় বিভিন্ন জায়গায় যন্ত্রণা হচ্ছে, বিভিন্ন গাঁটে গাঁটে যন্ত্রণা হচ্ছে, দেখা যায় অনেকের কিন্তু রিউমেটিক ফিভারও তৈরি হয়ে যায়। মানে এই ব্যথা থাকে, তার সাথে দেখা যাচ্ছে তার কিন্তু রিউমেটিক ফিভারও আছে। এটা কিন্তু খুব সাদা মানে মারাত্মক। অনেক সময় ওনারা কি করেন, যাদের এই ধরনের রিউমেটিজম আছে বা রিউমেটিক আর্থারাইটিস আছে, তারা কিন্তু স্টেরয়েড নিতে হয় ব্যথা কমানোর জন্য, কিন্তু ওটা আলটিমেটলি সলিউশন তো কিছু পাওয়া যায় না। দিন দিন স্টেরয়েডের মাত্রা বাড়তে থাকে, একটা টাইমে গিয়ে কিন্তু বিভিন্ন ধরনের নতুন নতুন সমস্যার সৃষ্টি হয়, কারণ ব্যথাটা এত মারাত্মক হয় এবং এই প্রবলেমটা কিন্তু ব্লাডে থাকে। আয়ুর্বেদিক চিকিৎসা আমরা যেটা আগে আলোচনা করেছি, বডি কিন্তু নিজের পরিশোধন নিজেও করতে পারে, ঠিক আছে, কিন্তু একটা লেভেলের পর সে কিন্তু হাঁপিয়ে ওঠে। এই যে অপ্রয়োজনীয় জিনিসটা ব্লাডের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, সেটাই কিন্তু আর্থারাইটিসের কারণটা হয়ে দাঁড়িয়েছে। এবার আয়ুর্বেদা মতে কিন্তু পঞ্চকর্মা থেরাপি ভীষণ একটা ভালো ট্রিটমেন্ট পদ্ধতি। আয়ুর্বেদিক ট্রিটমেন্টেরই কিন্তু একটা পার্ট। সেই ট্রিটমেন্টের মাধ্যমে দেখা গেছে বডিকে কিন্তু একটা শুদ্ধ করা গেছে। শোধন বলা হয় যেটা আয়ুর্বেদিক ভাষায়। শোধন মানে শরীর থেকে যে এই যে বিষাক্ত সেই বস্তুগুলো, যেটার থেকে কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে, সেটাকে শরীর থেকে বের করে দেওয়া যাচ্ছে, ঠিক আছে। তার বিভিন্ন পদ্ধতি আছে। অভিজ্ঞ ডাক্তারবাবুরা যারা স্পেশালাইজড এই ব্যাপারে, এই পঞ্চকর্মার ব্যাপারে, সেরকম ডাক্তারবাবু কিন্তু আমাদের এনবিপিতে রয়েছে এবং এখানে একটা টিম কাজ করছে। এক একজন ডাক্তার এক একটা বিষয়ে অতিরিক্ত মাত্রায় পারদর্শী এবং সবাই সব রকম পেশেন্ট দেখে। যখন কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন হয়, তারা কিন্তু পিরিয়ডিক্যালি মাঝে মাঝে সাপ্তাহিক বা মান্থলি এরকম করে তারা কিন্তু একটা মিটিং ডাকে, যেখানে কিন্তু পেশেন্টের সমস্যা নিয়ে আলোচনা হয়। ক্রিটিক্যাল সমস্যা নয়, যেটা একটা সাধারণভাবে বলা হয় যে ডাক্তারদের একটা বোর্ড বসে, মিটিং হয় এবং সেখান থেকে বেরিয়ে আসে বেস্ট ট্রিটমেন্টটা, বেস্ট ওষুধ কোনটা দিতে হবে, বেস্ট পদ্ধতি কোনটা অ্যাপ্লাই করতে হবে। এবং সেইভাবে যখন ক্রিটিক্যাল কেসগুলো হ্যান্ডেল করেন ওনারা, দেখা যায় যে অনেক দুরারোগ্য রোগ, অনেক পুরনো ব্যাধি যেটা এতদিন বিভিন্ন পদ্ধতি করে সারেনি, সেটা কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে এনবিপিতে এসে সে কিন্তু ব্যক্তি সুস্থ হয়ে যাচ্ছে। একদম। আর সে কারণে আপনাকে তো পৌঁছে যেতেই হবে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার, সেই ফোন নাম্বার কিন্তু নোট করতে হবে এবং কথা বলতে হবে অভিজ্ঞ চিকিৎসকদের জন্য। কে আছেন বলবেন? নমস্কার। শুভ অপরাহ্ন। শুভ অপরাহ্ন। বলুন, কে বলছেন? আমার বাড়ি হচ্ছে হাওড়া জেলার সালকিয়া। হ্যাঁ বলুন, কি প্রবলেম? মাল্টিগ্রি বাজারে তো আপনাদের সেন্টার আছে, আমি সেখানে গিয়েছিলাম গত 8 মাস আগে এবং সেখানে আমি যে রোগের জন্য গিয়েছিলাম সেটা আমার সেরে গেছে, ভালো আছি। এখন যে সমস্যার জন্য ফোন করছি, আমি এখন কর্মসূত্রে নবদ্বীপে আছি। আচ্ছা। আমার একটু সমস্যা হচ্ছে হাঁটুর সমস্যা। তো আমি পুনরায় যদি আবারও আপনাদের সঙ্গে দেখা করতে চাই বা আপনাদের সেন্টারে যেতে চাই, তো সেটা বাল্টিকি যাওয়াটা আমার পক্ষে সম্ভব হবে না, অনেকটা দূরত্ব। কাছাকাছি কিছু আছে নবদ্বীপে? নবদ্বীপের কাছে কৃষ্ণনগর রয়েছে আমাদের। আচ্ছা 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 স্যার, আপনাকে একটা রিকোয়েস্ট করব, আপনার মুখ দিয়ে, আপনি দেখুন আমাদের পুরনো পেশেন্ট, আপনি সুস্থ হয়েছেন, 8 মাস আগে এসেছিলেন, আপনার কি? আচ্ছা, বালতিগুড়ি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনি হেল্পলাইন নাম্বারে কথা বললেই আপনাকে একটা অ্যাপয়েন্ট, যেহেতু আমরা আপনার নাম্বারটা পাচ্ছি না এইভাবে, আপনি হেল্পলাইন নাম্বারে একটা কল করুন। আপনার কাছে তো নাম্বার রয়েছে, যে কোনো একটা নাম্বারে করুন। আপনি ডাক্তার, আমাদের আপনার প্রেসক্রিপশনেও নাম্বার রয়েছে, প্রেসক্রিপশনের নাম্বারে ফোন করুন। আপনি কিন্তু ইমিডিয়েট রেসপন্স পেয়ে যাবেন যে কবে কোথায় বসছে, সেই অনুযায়ী আপনি গিয়ে দেখিয়ে নিতে পারবেন। আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি যেহেতু আমাদের পুরনো পেশেন্ট, আপনি এখান থেকে উপকার পেয়েছেন, দর্শকদের জন্য যারা প্রোগ্রাম দেখছে, আমরা তো নিজের মুখে অনেকটা বলছি, কিন্তু আপনি অ্যাজ এ পেশেন্ট কি ফিল করছেন সেটা একবার বলুন।
ফোনটা কেটে গেল। যাই হোক, উনি এসেছেন, আপনি ভালো আছেন, ফোনটা কেটে গেল। পরে কোনো সময় ফোন করলে নিশ্চয়ই আপনার থেকে ফিডব্যাক নেব। কিন্তু প্রত্যেক দিন আমরা কিন্তু প্রচুর মানুষের বাইট দেখাই, প্রচুর মানুষ ভালো আছে, সেই বার্তাটা কিন্তু আপনাদের সামনে তুলে দিই। কারণ আমি এনবিপির প্রশংসা করব, আর ডক্টর ভাদুরী এনবিপির প্রশংসা করবেন, এনবিপির সদস্যরা তো এনবিপির প্রশংসা করবে, কিন্তু এনবিপির সদস্য নন আপনি, কিন্তু আপনি এনবিপির প্রশংসা করছেন কারণ আপনি এনবিপিতে এসে ভালো আছেন। সেটাই বোধহয় সব থেকে বড় পাওনা আমাদের কাছে। সেটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা, যে যারা এখানে ট্রিটমেন্ট করেছে, করে সুস্থ হয়ে গেছে, তারা কি বলছে ট্রিটমেন্ট সম্বন্ধে, তারা কেমন আছে এখন, তারা কতটা হ্যাপি রয়েছে, তাদের সমস্যাটা কতটা ঠিক হয়ে গেছে, এই বার্তাটাই আমরা চাইছি যে প্রত্যেক ব্যক্তির অবধি পৌঁছে যাক। কেন? কারণ দেখুন, মানুষ, অচেনা মানুষকে ভরসা করা যায় না। যারা এনবিপিতে আসেননি তারা হয়তো ভাবছেন আমি আরও 5টা প্রোগ্রাম দেখছি, টিভিতে অ্যাড দেখছি, পেপারে অ্যাড দেখছি, কোন জায়গাটা সঠিক, কোথায় গেলে সত্যিকারের আমার এই সমস্যার সমাধান হবে। বিশ্বে কিন্তু নেগেটিভ বার্তাটা খুব তাড়াতাড়ি ছড়ায়, পজিটিভটা কিন্তু খুব সময় লাগে। তার জন্যই আমরা যখন দেখি যে আমাদের এখান থেকে যারা ট্রিটমেন্ট নিয়ে ভালো আছে, তাদেরকে আমরা রিকোয়েস্ট করি আপনারা আপনাদের বক্তব্যটা জানান, যেটা আমরা টিভিতে তুলে ধরি। সেই বক্তব্য যারা শুনতে পাচ্ছেন তাদের মধ্যে কিন্তু সেই কনফিডেন্সটা তখন চলে আসে, হ্যাঁ তাহলে এই জায়গাটাই সঠিক জায়গা, যেখানে গেলে আমি সঠিক চিকিৎসাটা পাবো। আয়ুর্বেদের মাধ্যমে কিন্তু ট্রিটমেন্ট আপনি করালে অবশ্যই কিন্তু আপনি রেজাল্ট পাবেন। এবং এনবিপি এমন একটা সংস্থা এত বছর ধরে কিন্তু কাজ করে চলেছে, এবং দিনের পর দিন আমরা আমাদের যারা পেশেন্ট ওনাদের রিকোয়েস্টে আমরা কিন্তু আরও ওনাদের বাড়ির কাছাকাছি চলে যেতে চাই, মানে পারছি। বিভিন্ন জায়গায় আমাদের সেন্টার বাড়ছে, শুধুমাত্র যাতে আমরা পরিষেবাটা ঠিক মতো দিতে পারি। কারণ দেখুন, একজন ব্যথার পেশেন্ট, তার যদি দেখা যাচ্ছে শিলিগুড়ি থেকে প্রত্যেক 2 সপ্তাহে একবার করে কলকাতায় এসে চিকিৎসা করাতে হচ্ছে, সেটা তার পক্ষে সম্ভব হবে না, কারণ তার সেই শারীরিক পরিস্থিতি নেই। বা একজন প্রচণ্ড রোগে, মানে বেড রিডেন, তাকে হয়তো দেখা যাচ্ছে যে মানে স্ট্রেচারে করে নিয়ে আসতে হচ্ছে বা হুইল চেয়ারে আনতে হচ্ছে, এতটাই অসুস্থ। সে ব্যক্তিকে যদি মনে হয় এত দূর থেকে আসতে, সে হয়তো মানে রেগুলারিটি মেনটেন করতে পারবে না। তার জন্য আমরা কি করছি, প্রত্যেক মাসে বিভিন্ন জায়গায়, মাসে 2বার করে কোথাও হচ্ছে, কোথাও 3বার হচ্ছে, এইভাবে করে কিন্তু এক একটা সেন্টারে গিয়ে মানে পেশেন্ট দেখা হচ্ছে, রুগী দেখা হচ্ছে, যাতে ওনারা নিজেদের বাড়ির কাছাকাছি আমাদেরকে পেয়ে যায়। একদম একদম। আর সে কারণেই কিন্তু এখন হাত বাড়ালেই আপনার পাশে থাকছে এনবিপি। যারা এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যোগাযোগ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই ফোন করতে হবে। আর দেখুন, অন্য কোনো সংস্থা আর এনবিপির মধ্যে পার্থক্য কোথায়? বেশিরভাগ ক্ষেত্রে আপনারা ফোন করে বলেন, হ্যাঁ মেডিসিন তো খাচ্ছি, দীর্ঘদিন ধরে ডাক্তারবাবু তো দেখাচ্ছি, কোথায় ভালো তো হচ্ছে না। কিন্তু যারা এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আসেন, তাদের ফোনটাই হয় অন্যরকম। তারা কিন্তু প্রথমেই বলেন ভীষণ ভালো আছে, ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ যার জন্যই যায় না কেন, এখন সম্পূর্ণভাবে ভালো আছে। তাই যারা সম্পূর্ণভাবে ভালো থাকতে চান, তারা কিন্তু পেয়ে যাচ্ছেন কলকাতা এবং হাওড়াতে চেম্বার। সংস্থার ডিরেক্টর বি শর্মা কিন্তু আপনাদের জন্য সময় দিচ্ছেন কলকাতা এবং হাওড়াতে। মধ্যমগ্রাম চেম্বার এনবিপির হেড অফিস, সেখানে কিন্তু সোমবার করে থাকছেন সংস্থার ডিরেক্টর বি শর্মা। পাশাপাশি মঙ্গলবার করে শিবপুরে পাচ্ছেন, বুধবার করে আপনারা বালচিগুড়ি এবং কলকাতার শোভাবাজার চেম্বারে কিন্তু ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। বৃহস্পতিবার করে দক্ষিণ 24 পরগনার বন্ধুরা কিন্তু আমতলা চেম্বারে পেয়ে যাচ্ছেন। শুক্রবার করে বেলুর চেম্বারে কিন্তু ওনাকে পাচ্ছেন। শনিবার করে খিদিরপুর চেম্বারে পাচ্ছেন। রবিবার করে কিন্তু অবশ্যই ল্যান্সটাউন চেম্বারে পাচ্ছেন। পাশাপাশি সিএমও ডক্টর এন ভট্টাচার্য, তাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে শুক্রবার করে, সোমবার করে বেলুরে পাচ্ছেন, মঙ্গলবার করে কিন্তু ল্যান্সটাউন চেম্বারে পাচ্ছেন। এবং অবশ্যই ঘোষাল, তাকেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ল্যান্সটাউন চেম্বারে বৃহস্পতিবার করে। এছাড়া প্রত্যেকজন চিকিৎসককে কলকাতা এবং হাওড়া চেম্বারে কিন্তু পাওয়া যায়। তার জন্য সঠিকভাবে ডেট টাইমিং জানতে হলে একটু হেল্পলাইন নাম্বারে ফোন করতেই হবে। ডক্টর এন ভট্টাচার্য, তাকে কিন্তু জেলাতে বিভিন্ন জায়গায় পাচ্ছেন, কলকাতা এবং হাওড়ার পাশাপাশি। তার মধ্যে যেমন রয়েছে মেচেদা, বর্ধমান, আসানসোল, বাঁকুড়া, দুর্গাপুর, বোলপুর, খড়গপুর, আগরতলা, জামশেদপুর, এই গুরুত্বপূর্ণ চেম্বারগুলি। পাশাপাশি ডক্টর এ হালদার, তাকে হেরিয়ায় পাচ্ছেন। যারা মুর্শিদাবাদের দিক থেকে অনুষ্ঠান দেখছেন, তারা বহরমপুরের চেম্বারে যোগাযোগ করুন। নদিয়ার সমস্ত বন্ধুদের জন্য জানাবো, কৃষ্ণনগর চেম্বার আপনাদের কিন্তু খুব কাছে হবে, কৃষ্ণনগর চেম্বারে যোগাযোগ করতেই পারেন। হলদিয়া কিন্তু পেয়ে যাচ্ছেন, এবং পাশাপাশি আরামবাগ চেম্বারে কিন্তু পাচ্ছেন। ডক্টর বি শর্মা এবং ডক্টর এ হালদারকে আপনারা একত্রে কিন্তু দিল্লি চেম্বারে পাচ্ছেন, যেটা প্রত্যেক মাসে কিন্তু একবার করে চেম্বার থাকে।
এত দূরের চেম্বার, কিন্তু তাও কিন্তু সময় দেন এনবিপি চিকিৎসকরা এতটা ব্যস্ততার মধ্যে প্রত্যেক মাসে দিল্লিতে, পাশাপাশি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশেও প্রত্যেক মাসের লাস্ট উইকে কিন্তু বাংলাদেশে চেম্বার থাকে এবং বাংলাদেশ সম্বন্ধেও বিস্তারিতভাবে জানতে স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নাম্বারে আপনাদের কিন্তু যোগাযোগ করতেই হবে। তার সাথে বলবো ডক্টর এস ঘোষাল কিন্তু কলকাতা এবং হাওড়ার পাশাপাশি থাকছেন একেবারে নর্থ বেঙ্গলে, রায়গঞ্জ, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, শিলচর, গুয়াহাটি এই গুরুত্বপূর্ণ চেম্বারগুলিতে উনি কিন্তু থাকছেন। আর নতুন চেম্বারগুলোর কথা একটু চট করে বলে রাখি, 28শে জুলাই কিন্তু আসামের ডিব্রুগড়ে চেম্বার রয়েছে, থাকছেন ডক্টর বি শর্মা এবং থাকছেন অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা, এবং গঙ্গারামপুর এবং বনগাঁ এই দুটি গুরুত্বপূর্ণ চেম্বারে আপনারা আগস্টের ফার্স্ট উইকে কিন্তু চেম্বার পাচ্ছেন। সবটা বিস্তারিত জানতে হলে অনেকেই ফোন করে অ্যাড্রেস জানতে চাইছেন, এখানে অ্যাড্রেসটা না জানাটাই ভালো, আমরা খুব একটা আপনাদের হেল্প করতে পারবো না। অ্যাড্রেস জানতে হলেও কিন্তু যে হেল্পলাইন নাম্বার যাচ্ছে 9830235527 বা 37 এই নাম্বারে ফোন করুন, তারা সম্পূর্ণভাবে আপনাদের সহযোগিতা করবে। আমরা অস্থির সমস্যা নিয়ে কথা বলছিলাম, অস্থির আর কোন দিকটা আমরা শুনবো? এবার যেটা বললাম খাদ্য খাবারের একটা সমস্যা থেকে কিন্তু এই প্রবলেমগুলো আসছে। এবার তাহলে আমাদের কি করা উচিত? আমাদের দেখুন আজকে কিন্তু আমাদের ডেইলি যে রুটিন তার মধ্যে কিন্তু ব্যায়াম ব্যাপারটা একেবারেই নেই। যেটা আপনি বলছিলেন যে আগে আমরা বাইরে খেলাধুলা করেছি, গাছ থেকে গাছে উঠেছি, গাছের থেকে লাফিয়ে পড়ছে বাচ্চারা, তাতেও কোনো ক্ষতি হয়নি। এখন কিন্তু এই যে বাইরে বেরিয়ে ব্যায়াম বা শরীর চর্চা এই ব্যাপারটা কিন্তু একেবারেই নেই, খেলাধুলাও তো একেবারেই নেই, বাচ্চারা জানেই না যে মাঠে ছুটতে হয়। একদম একদম ঠিক আছে। তো এইখানে দাঁড়িয়ে এখন যারা অলরেডি আমরা প্রাপ্তবয়স্ক বা যাদের এই সমস্যাগুলো আসছে, তারা কিন্তু দেখবেন হয় টিভি দেখে, যারা বাড়িতে রয়েছেন হয় টিভি দেখছেন, বা যারা বাইরে বেরোচ্ছেন দেখা যাচ্ছে গাড়ি করে অফিস যাচ্ছেন, অফিসে এসি, সেখানে বসে কাজ করছেন, সারাদিন কাজ করার পর বাড়িতে ফিরে আসছেন আবার গাড়ি করে, আসার পর বাড়িতে এসেও গরমের জন্য এসি, এটাই হচ্ছে একটা রুটিন। এসি কিন্তু ঠান্ডা করে শরীর, আর হাড়ের জন্য কিন্তু ঠান্ডা বা হাড়ের ব্যথার জন্য কিন্তু ঠান্ডাটা খুব ক্ষতিকারক, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তো এই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হচ্ছে না, এর জন্য কি হচ্ছে, আমাদের কিন্তু মাংসপেশি এবং হাড়ের ক্ষমতা আরও কমে যাচ্ছে। তৃতীয়ত বলবো যে আমাদের যে ওজন একটা বড় ফ্যাক্টর, যেটা আমাদের ব্যথাকে কিন্তু বাড়াতে সাহায্য করে। কিভাবে? আমাদের শরীর যেটা ম্যাডাম বলছিলেন, একটা বেস যেটা আমাদের পরিকাঠামো, যে পরিকাঠামোটা যদি শক্তশালী না হয় তাহলে কিন্তু দেখা যাবে ওটা আমাদের শরীরের ওজন নিতে পারছে না বা কমজোরি হয়ে যাবে, ভেঙে পড়তে পারে। আমাদের মানুষের ক্ষেত্রেও আমাদের যতটা হাইট, এটা প্রাকৃতিকভাবে আমাদের শরীরের ততটা ওজন থাকতে হয়, এটা একটা ফিক্সড নিয়ম আছে। সেটাই ওজনটা যদি বেড়ে যায়, সেই ওজনটা যদি ব্যায়াম না করে, কসরত না করে দেখা যাচ্ছে বাড়ছে, বুঝতে হবে সেই ব্যায়াম ওজনটা বেড়ে যাচ্ছে, যেটা ফ্যাটের ওজন। এবং ফ্যাট কিন্তু শরীরের একটা অতিরিক্ত মাত্রার ফ্যাট কিন্তু শরীরের শত্রু। কেন? এই যে অতিরিক্ত মাত্রায় ফ্যাট হয়ে যাবে, ওজন বেড়ে যাবে, মোটা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু হাড়ের ওপরে বিশাল তার এফেক্ট, কি হাড়কে কিন্তু প্রচণ্ডভাবে চেপে ধরে। মানুষ যদি তখন হাঁটে বা দৌড়োয় বা সিঁড়ি দিয়ে ওঠানামা করে, তখন হাঁটুর ওপরে বিশাল জোর পড়বে। বসে বসে কাজ যখন করছে তখন কোমরের ওপরে এবং ঘাড়ের ওপরে বিশাল জোর পড়ে। এই যে চাপগুলো পড়ছে, এই চাপগুলো যখনই পড়বে তখন কিন্তু হাড়ের ক্ষয়টা বাড়তে থাকবে, হাড়ের যে ব্লাড সার্কুলেশন সেটায় অবস্ট্রাকশন আসবে, নার্ভ আছে, নার্ভের ওপরে চাপ পড়বে, এবং সব মিলিয়ে দেখা যাবে ব্যথাটা খুব মারাত্মক আকার বেড়ে গেছে। সেখানে অনেক সময় দেখা যাবে ইনফ্লেমেশন হয়েছে, মানে ফুলে উঠছে এক একটা জায়গা, সেখানে দেখা যাবে লালচে ভাব এসছে, একটু গরম হয়ে যাবে সেই জায়গাগুলো। এইগুলো কিন্তু আমরা তখন কষ্টটা পেতে হবে, আর এই সিমটমগুলো কিন্তু আসতে থাকবে। তার জন্য আমাদের এইটা আরেকটা কারণ যে ওজন আমাদের কিন্তু একটা অতিরিক্ত ওজন যদি হয় সেটা কিন্তু আমাদের ব্যথার জন্য একটা শত্রুর মতো কাজ করে, কারণ ব্যথাটাকে ট্রিগার আপ করে দেয়। একদম, তার মানে ওজন আমাদের নিয়ন্ত্রণে আনতেই হবে। আমরা কিন্তু ডাক্তারবাবুর সঙ্গে বহুবার আলোচনা করেছি যে ওজন বৃদ্ধি হলে কি কি ধরনের শারীরিক অসুবিধা আপনার আসতে পারে। তখনও কিন্তু ডাক্তারবাবু বারবার আপনাদের সচেতন করেছেন যে ওজন বৃদ্ধি মানে শুধুমাত্র আপনাকে দেখতে বাজে হচ্ছে, আপনার পছন্দের ড্রেসগুলো আপনার ফিটিংস হচ্ছে না, তা কিন্তু নয়। ওজন বৃদ্ধি মানে আপনি ডেকে আনছেন, আমন্ত্রণ দিচ্ছেন, নিমন্ত্রণ পত্র পাঠাচ্ছেন নানা রকম শারীরিক অসুস্থতাকে, এবং তারা আপনার শরীরে সুন্দরভাবে এসে বাসা তৈরি করছে। অস্থির সমস্যা নিয়ে কথা বলছিলাম, এই যে কিছুক্ষণ আগে একজন ফোন করে বললেন যে হাঁটুতে একটা কটকট আওয়াজ হচ্ছে। আমার হাঁটুতে যখন সমস্যা হচ্ছে সেটা ওনার মায়ের হয়তো ওজন অতটা বেশি নয়, কিন্তু যাদের বেশি ওজন বা যাদের কম ওজন কি কি সিমটম, এই কটকট আওয়াজ ছাড়া আর কি কি সিমটম তারা পাবে?
দেখুন, প্রথমে যখন শুরু হয় ওটা ব্যথা দিয়েই শুরু হয়, ঠিক আছে। আরেকটা জিনিস যেটা হয়, দেখা যায় যে অনেকক্ষণ একভাবে থাকে, স্টিফনেস, জয়েন্টের মধ্যে একটা শক্ত ভাব হয়। অনেকে দেখা যাচ্ছে ঘুম থেকে ওঠার পর হাঁটুটা শক্ত হয়ে আছে, তখন নাড়াতে অসুবিধা হয়, একটু হাঁটাচলা করতে করতে ওটা ফ্রি হয়, এগুলো হতে পারে। প্রথম সাইন যেটা হবে ব্যথা যতক্ষণ না হচ্ছে আপনি বুঝতেও পারবেন না যে আপনার ভেতরে কি হচ্ছে। কারণ আমরা যতক্ষণ না একটা সমস্যায় পড়ি আমরা কিন্তু ডাক্তারবাবুদের কাছে যাই না। যখন কোনো একটা সমস্যা হয় তখনই ডাক্তারবাবুদের কাছে যাওয়া হয়। ডাক্তারবাবুরা দেখে শুনে এবং কিছু পরীক্ষার মাধ্যমে ওটা নির্ণয় করতে পারে যে আপনার কোন কোন অসুখের আপনি কবলে পড়ে গেছেন। তো তার জন্য এই সিমটমগুলো থাকবে। হ্যাঁ, যদি এই হাঁটুর ব্যথা ছাড়া কোমরে ব্যথা হয়, কোমরেও সেখানে পেইন থাকবে, পেইন হচ্ছে সবচেয়ে বড়। এবং যদি দেখছেন যে আপনার ওজন বাড়ছে এবং চলাফেরায় কোনো কষ্ট হচ্ছে, অসুবিধে হচ্ছে, তাহলে কিন্তু একবার ডাক্তারবাবুদের কাছে যাবেন, গিয়ে পরামর্শ করবেন। ওনারা যদি মনে করে যে হ্যাঁ এখানে কোনো একটা টেস্ট করার দরকার আছে, তাহলে ফাইনাল জানা যাবে যে সত্যি ওখানে কোনো সমস্যাটা সৃষ্টি হয়ে গেছে কিনা। যদি হয়ে যায় তাহলে ট্রিটমেন্ট আপনি খুব তাড়াতাড়ি চালু করতে পারবেন। আর তা না হলে যখন অনেকটা ক্ষতি হয়ে যায় তারপরে কিন্তু মানুষ ডাক্তারবাবুদের কাছে যায়। নিজে থেকে কোনো ডাক্তারি করাটা উচিত নয় যদি আপনি ডাক্তার না হয়ে থাকেন। কারণ হচ্ছে আপনি তাহলে কি করবেন, সেই ব্যথা কমার জন্য আপনি গিয়ে ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খেয়ে নেবেন, যেটাতে আপনার কোনো উপকার তো হবে না, হয়তো ব্যথাটা ভুলে থাকবেন, উপকার হবে না শারীরিক, বরঞ্চ সেটা আপনাকে আরও ক্ষতির দিকে নিয়ে যাবে। সেখান থেকে পেটের বিভিন্ন সমস্যা, লিভারের ওপরে এফেক্ট, কিডনির ওপরে এফেক্ট, সেগুলো কিন্তু চলে আসবে যদি আপনি দীর্ঘদিন এই পদ্ধতি কিন্তু মেনটেন করতে থাকেন। একদম। আমরা হাঁটু ব্যথা নিয়ে কথা বললাম, পাশাপাশি অন্যান্য জয়েন্টের ব্যথাগুলো নিয়েও কিন্তু আলোচনায় ফিরবো। কিন্তু যে মানুষগুলো এসেছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, তারা কেমন আছেন একটু তাদের কথা শুনি, তারপর ফিরে আসছি অনুষ্ঠানে। আপনার নাম? তাপসী দাস। কোথায় বাড়ি আপনার? কৈখালী রামকৃষ্ণপল্লী। কি রোগে ভুগছিলেন আপনি? আর্থারাইটিস, হাঁটুর ব্যথা। কতদিন ধরে ভুগছেন? তা 10-15 বছর হবে। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করিয়েছিলাম, কিন্তু কোনো হয়নি। অ্যালোপ্যাথিকে কোনো সুরাহা পাননি? কোনো সুরাহা পাইনি। ডক্টর বি শর্মার কাছে কবে আসেন আপনি? ওনার কাছে তো এসেছি 15 দিন হলো। মানে 2 সপ্তাহ আপনি ওষুধ খেয়েছিলেন ওনার? খেয়ে এখন কেমন আছেন? খেয়ে এখন আমি খুবই ভালো আছি। মানে আগের তুলনায় আপনি অনেকটা সুস্থ? অনেকই সুস্থ, হাঁটতেও পারছি। এতদিন হাঁটতে পারতাম মানে হাঁটতে পারতেন না, এখন হাঁটছেন? এখন হাঁটতে পারছি। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে এখন অনেকটা সুস্থ আপনি? ওকে। আপনার নাম কি? নাম প্রবীর মণ্ডল। কোথায় থাকেন? সোনারপুর থানার অন্তর্গত নবাসান গ্রাম। আচ্ছা, আপনার কি অসুখ হয়েছিল? অসুখ হয়েছিল আর্থারাইটিস। হ্যাঁ, মানে আর্থারাইটিস যন্ত্রণা হতো, আচ্ছা, পায়খানারও সমস্যা ছিল। আচ্ছা, এখানে আপনি কতদিন ধরে ট্রিটমেন্ট করাচ্ছেন? 15 দিন। আচ্ছা, এখানে ট্রিটমেন্ট করিয়ে কেমন এখন আছেন 15 দিনের ওষুধ খেয়ে? আপাতত অনেকটাই ভালো। আচ্ছা, আপনার মানে এমনি আর কি কি সমস্যা ছিল? কোমরের যন্ত্রণা ছাড়াও আর কিছু সমস্যা ছিল? কোমরের যন্ত্রণা ছাড়া আর অ্যালার্জি বা এই সব সমস্যাগুলি, কানে ঠান্ডা লেগে যন্ত্রণা হতো, আচ্ছা, সেটা অনেকটা কমেছে। তো 15 দিনে ওষুধ খেয়ে আপনি অনেক উপকার পেয়েছেন? অনেকটা উপকার পেয়েছি। কোথায় বাড়ি? কি রোগে ভুগছিলেন আপনি? কোমরের ব্যথা, পায়ের ব্যথা, নার্ভ ব্লক ছিল। কতদিন ধরে এই রোগে ভুগছেন? নার্ভ ব্লকটা কিছুদিন হয়েছিল, কোমরের ব্যথাটা 6-7 বছর। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্টটা করিয়েছিলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? ওই ব্যথা সেরে যেত, আবার ব্যথা হয়ে যেত। মানে যতদিন ট্রিটমেন্ট করিয়েছেন ওষুধ খেলে ঠিক থাকতেন, আবার আগের মতো? হ্যাঁ। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? মাস 6। মাস 6 মাস ওষুধ খেয়ে এখন আপনি কতটা সুস্থ আছেন? এখন ভালোই সুস্থ আছি। ভালোই হয়েছেন, তাই তো? তাহলে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আপনি ট্রিটমেন্টে এখন সুস্থ? সুস্থ আছি। আর রিপোর্ট তো ডাক্তারবাবু বললেন ভালো হয়ে গেছে। আপনার নাম? আমার নাম ধনঞ্জয় দাস। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে ডুমুর ব্লক। কি রোগে ভুগছেন আপনি? আমি এখন এই পেচ্ছাপের রোগের জন্যই ভুগছি। মানে পোস্টেডের প্রবলেম? আর কি প্রবলেম আছে আপনার? আর সেরকম কোনো প্রবলেম নেই। কিডনির যে সমস্ত প্রবলেম ছিল। আচ্ছা, হ্যাঁ। কিডনির সমস্যায় কি আগে ভুগছিলেন? না, আমি কিডনির সমস্যায় ভুগিনি। আচ্ছা। তবে পেচ্ছাপটা
ক্লিয়ার হচ্ছিল না বলে ওই সমস্যাটা ফিল করছিলেন, মনে করছি। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছেন? অনেক জায়গায় ট্রিটমেন্ট করেছিলাম, অ্যালোপ্যাথি ট্রিটমেন্টটা করে কোনো সুরাহা পেয়েছিলেন? পুরা কিছু পাইনি, মানে কিছুই পাননি? কিছুই পাইনি, বেড়ে গেল। আচ্ছা, অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করে আপনার বেড়ে গেছে? বেড়ে যাওয়ার পর আমি জুন মাসের 6 তারিখে আমাকে অপারেশনের ডেট দেয়। আমি অপারেশন না করে আমি এই 6 তারিখ অপারেশনটা না করে আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন? হ্যাঁ, যোগাযোগ করে, এবং প্রমোদ শর্মা এবং নিরঞ্জনা ভট্টাচার্য যোগাযোগ করে আমি ওনার প্রোগ্রাম দেখে এই ওষুধ খেয়ে 15 দিনের ওষুধ খেয়ে আমি যখন সুস্থ হতে লাগলাম। আপনি ওষুধ কতদিন খেয়েছেন? প্রায় 4 মাসের মতন হলো ওষুধ। 4 মাস ওষুধ খেয়েছেন, কিন্তু এখন ওষুধ খেয়ে আপনার যে সমস্যাগুলো ছিল এখন কেমন আছে? এখন আমি পুরোপুরি সুস্থ আছি। মানে পুরোপুরি আপনি সুস্থ বোধ করছেন? ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আপনি অনেকটাই সুস্থ আছি। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট করে আপনি এখন অনেকটা সুস্থ বোধ করছেন, তাই তো? যারা পৌঁছে যাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে তারা তো ভীষণ ভালো আছেন, কিন্তু আরো একটা বড় প্রশ্ন আছে। আপনি আমি যারা এখনো সুস্থ, যারা আমরা দীর্ঘদিন সুস্থ থাকতে চাই, কিভাবে আমরা সুস্থ থাকবো সেই সিক্রেটটা অবশ্যই জানাতে হবে এনবিপি চিকিৎসকদের। কিছুক্ষণ আগে ডাক্তারবাবু বলছিলেন যে খাদ্য খাবারে প্রচুর প্রিজারভেটিভ দেওয়া হয়, বিভিন্ন রকমের কেমিক্যাল ব্যবহার করা হয়, কিন্তু কি করব, নিজে বাড়িতে চাষ করা শুরু করব? সেটাও তো সম্ভব না। খাদ্য খাওয়া ছেড়ে দেবো? সেটাও তো সম্ভব না। তাহলে এই সারযুক্ত খাবারগুলো বা বিভিন্ন কেমিক্যালযুক্ত খাবারগুলো খেয়েও কিভাবে ভালো থাকবো, বা কিভাবে এই কেমিক্যালযুক্ত খাবারগুলো থেকে নিজেদেরকে রক্ষা করব, কি উপায়, সব বিষয়টা আজকে ডাক্তারবাবুদেরই দায়িত্ব আমাদেরকে বুঝিয়ে দেওয়ার। তাই ডাক্তারবাবুর থেকেই শুনবো, এই যে খাবারে বিভিন্ন রকমের জিনিস মেশানো হচ্ছে, তার থেকে কি কোনো উপায় রয়েছে যে কিছুটা বেঁচে যাব আমরা নিজেরা? দেখুন, সবচেয়ে বড় কথা যেটা হয়, খাদ্য খাবারগুলো আমাদের সারা বিশ্বেই কিন্তু উৎপাদন হচ্ছে, এক এক জায়গায় কোনোটা বেশি কোথাও কম। একটু মাথায় রাখতে হয় যে আমি যে খাদ্য খাবারগুলো খাবো সেটা আমার লোকালিটির মধ্যে চাষ হচ্ছে কিনা চেষ্টা করব আগে সেগুলোকে নেওয়ার। ধরুন কোনো একটা ধরুন ফল দিয়েই বলছি, কোনো একটা ফল আমার এরিয়ার মধ্যে কি সেটার চাষ হচ্ছে? ধরুন কলা প্রত্যেক এরিয়াতেই চাষ হয়, আমার এরিয়াতেও চাষ হচ্ছে, তাহলে যেই কলার ধরনটা বা প্রকৃতিটা আমার এখানে পাওয়া যায় আমি সেটা যদি খাই সেটা বেটার। কারণ হচ্ছে সেটার মধ্যে কিন্তু প্রিজারভেটিভ কম থাকবে। আরেকটা কথা, যত দূর আপনি যেখানে থাকছেন তার থেকে যত দূর, ধরুন আপনি কলকাতায় আছেন এবং সেটার উৎপাদন ধরুন হচ্ছে বিদেশে কোথাও, সেটা যখন এখানে ক্যারি করে আনছে সেখানে কিন্তু প্রসেস করেই আনতে হবে, নাহলে কিন্তু সেটা আস্তে আস্তে বা রাখতে রাখতে পচে যাবে। তাহলে সেখানে কিন্তু প্রিজারভেটিভ যেটা ধরুন দেওয়া হবে যে ধরনের, সেটার মধ্যে কিন্তু তার এফেক্টটা অনেক বেশি থাকবে সাধারণভাবে যেটা আপনার বাড়ির কাছে পাওয়া যাচ্ছে তার থেকে। তাহলে আমার চেষ্টা করব যেটা আমার লোকালিটির মধ্যে পাওয়া উৎপাদন হয় সেই ধরনের খাদ্য খাবার। একদম, এর পরবর্তী ধাপগুলো আমরা শুনবো, তবে এটা খুব ইম্পর্টেন্ট একটা কিন্তু পয়েন্টস মাথায় রাখবেন, আর সেই হিসেবে আপনি আপনার ফ্রুটসকে কিন্তু নির্বাচন করবেন। কে আছেন বলুন? নমস্কার। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন কে বলছেন? ম্যাডাম, আমি দাসনগর থেকে বলছি। দাসনগর থেকে বলছো, বলো কি প্রবলেম? আমার ইদানিং খুব মাথার যন্ত্রণার প্রবলেমটা দেখা দিয়েছে, আমার আগে এরকমটা হতো না। বয়স কত তোমার? আমার বয়স 26 বছর। 26 বছর, মাথা ব্যথা হচ্ছে। চশমা আছে কি? চশমা আগে ছিল, এখন আর নেই, এখন ইউজ করতে লাগে না, কারণ পাওয়ারটা কেটে গিয়েছিল। আচ্ছা, ঠিক হয়ে গেছিল? হ্যাঁ, মাইনাস পাওয়ার ছিল, তো যখন বলেছিল যে চশমা পরে পাওয়ারটা কাটিয়ে নিতে পারবে। আচ্ছা, আর কি কোনো কাজকর্মের মধ্যে আপনি ইনভলভ আছেন যেখানে ধরুন কম্পিউটার বেশি ইউজ হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, আপনি যে রাত্রে ঘুমোচ্ছেন সেটা কি ঠিক হচ্ছে? না, ঘুমটা ঠিক হচ্ছে না। আর আপনার আনুষঙ্গিক কি আর কোনো সমস্যা আছে, যে সাইনাসের প্রবলেম বা ওই ধরনের কিছু? না, সাইনাসের তো প্রবলেম নেই, কিন্তু হ্যাঁ, রাতে ঘুম হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, ব্যথা একটা হচ্ছে সিমটম, এটা কোনো রোগ না, কিন্তু কেন হচ্ছে সেটা ফাইন্ড আউট করতে হয়, কারণ তা না হলে কিন্তু চিকিৎসাই হবে না, আর ব্যথাটা সারা জীবনই কিন্তু ক্যারি করে যেতে হবে। এবার ধরুন আপনার ব্যথা হচ্ছে, প্রথম কথা আপনার হচ্ছে আগে চশমা ছিল, চশমাটা হয়তো আপনি বেশি দিন পরার পর আবার পাওয়ারটা নর্মাল হয়ে গেছে, আপনি ছেড়ে দিয়েছেন, তখন একবার ডাক্তারবাবুদের দেখানোর দরকার ছিল যে চোখে আমার কি আর কোনো স্পেকটেকেল দরকার আছে কিনা।
দ্বিতীয় কথা, আপনি কম্পিউটারের সামনে অনেক বেশি ইউজ করছে যখন, আপনার চোখের ওপরেও কিন্তু একটা প্রেশার পড়ছে। এইবার তার সাথে সাথে আপনার ঘুমটা যখন হচ্ছে না, আপনার শরীর কিন্তু রেস্ট পাচ্ছে না। এই পুরোটাই একটা সাইকেল, যেটার জন্য কিন্তু আপনার চোখের ওপর বা কপালের ওপর কিন্তু মাথা ব্যথা যেটা বলছেন সেটা হতে পারে। এবার এটা অন্য কোনো কারণেও হতে পারে। অনেকের দেখা যায় যে মাইগ্রেনের পেন, এবার যার মাইগ্রেনের পেন ডিটেক্ট না হয়েছে সে তো বুঝবে না মাইগ্রেনের পেন কোনটা বা কেমন হয় বা কিছু। তাই পুরোটার জন্য একবার এসে আমাদের এখানে দেখাবেন। আমাদের কিন্তু চোখের সমস্যার জন্য দারুণ ট্রিটমেন্ট আছে এখানে। চোখের বিভিন্ন সমস্যা যেটা হয়তো দেখা যাচ্ছে যে ওষুধের তার কোনো ট্রিটমেন্টই নেই, অপারেশনের দিকে চলে যাচ্ছে, আর না হলে আর কোনো দিন সারবেও না, এমন কথা হচ্ছে, সেখান থেকেও কিন্তু রিকভারি হয়। তাই হতাশ হবেন না যাদের চোখের প্রবলেম আছে। হ্যাঁ, কেউ ব্লাইন্ড হয়ে গেছে সেটা ডিফারেন্ট ইস্যু, অন্ধ হয়ে গেছে কোনো কারণে সেটা তো ট্রিটমেন্ট আর করলে হবে না, সেটা তো নষ্ট হয়ে গেছে। কিন্তু যাদের ধরুন হালকা দেখতে পাচ্ছে, দেখার কিছু সমস্যা আছে, বা দেখা যাচ্ছে এই যে চোখের থেকে বিভিন্ন রকমের চোখের ব্যথা হচ্ছে বা কষ্ট হচ্ছে বা যেটাই হোক চোখের প্রবলেম, তো সেইগুলোও কিন্তু চোখের নার্ভের ওপরে কোনো প্রবলেম আছে সেগুলোও কিন্তু ঠিক হয় আয়ুর্বেদার মাধ্যমে। এবং এনবিপিতে কিন্তু সেই চিকিৎসা আছে, পঞ্চকর্মায় কিন্তু তার দারুণ চিকিৎসা আছে, আয়ুর্বেদিক মেডিসিনে কিন্তু তার অনেক উপায় আছে যার মাধ্যমে কিন্তু চোখের সমস্যাগুলোকেও কিন্তু ঠিক করে নেওয়া যায়। একদম ঠিক কথা। আমরা আলোচনায় আবারও ফিরবো, আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু কথা বলছি, তবে তার আগে দেখে নেবো আরেকজন বন্ধুর কি বলছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বান্টিদা বলছি একলা দিয়ে। হ্যাঁ বলুন, কি প্রবলেম আবার? বলি খুশকি ব্রণ, নাকে র্যাশ পড়ে আছে। এটা কার? আমার। এটা তোমার? শেষ পর্যন্ত তোমার একটা সমস্যা পাওয়া গেল, খুশকি ব্রণ, মুখে র্যাশ হচ্ছে, তাই তো? নাকের উপরটা। হ্যাঁ, নাকের উপরে। নাকের উপরে র্যাশ বের হচ্ছে। আচ্ছা, বলছেন বয়স কত? 35। 35। আচ্ছা শুনতে থাকুন, বলছি। দেখুন, খুশকি থেকে অনেক সময় র্যাশ হয়, সেটা নাকের ওপরেও হতে পারে, কপালে, বুকে, পিঠে বিভিন্ন জায়গায় আসে কিন্তু র্যাশগুলো, ঠিক আছে? এর ট্রিটমেন্ট রয়েছে এবং এই ট্রিটমেন্টটা কিন্তু পার্মানেন্ট ট্রিটমেন্ট। আপনি ট্রিটমেন্টটা নিলে আস্তে আস্তে আপনার মাথার যে খুশকিটা সেটা ঠিক হয়ে যাবে, এবং খুশকিটা ঠিক হয়ে গেলে দেখা যাবে এগুলো আর বাড়ছে না, এবং যতটুক আছে সেটাও কিন্তু ওষুধের মাধ্যমে বা ট্রিটমেন্টের মাধ্যমে ঠিক করে নেওয়া যাবে। ঘাবড়ানোর কিছু নেই, আমাদের এনবিপিতে এর চিকিৎসা আছে। আপনার একটা কাজ করতে হবে, শুধু ফোনে শুনলে কোনো রেজাল্ট হবে না। ফোনে আপনি আলোচনা শুনে আপনার অভিজ্ঞতা বাড়াচ্ছেন যে আপনার কি হয়েছে, কি করা উচিত। এবার যে করতে যেটা হবে সেটা তো আপনার ডাক্তারবাবুদের কাছে আসতে হবে। সেটা যদি আপনি ডাক্তারবাবুদের কাছে না আসেন, যতক্ষণ না ডাক্তারবাবুরা আপনাকে দেখছে ততক্ষণ চিকিৎসা শুরু হচ্ছে না। চিকিৎসা শুরু না হলে আপনিও কিন্তু কোনোদিন সুস্থ হতে পারবেন না। একদম ঠিক কথা। তবে এবারে একটা দামি আলোচনায় আবারও চলে যাই। ডাক্তারবাবু যেটা আলোচনা করছিলেন, আপনি বাজার থেকে একটি ফুলকপি কিনে আনলেন, আপনি দেখেই বুঝতে পারছেন এর উপরে প্রিজারভেটিভ রয়েছে বা কিছু কীটনাশক স্প্রে করা হয়েছে। কি করবেন, কি উপায় সেটার থেকে কীটনাশক সরানো, সেটা একটু আপনি শুনুন। তো যে খাবার যেগুলো বললাম আমি, ধরুন একটা ফল আমাদের পাওয়া যাচ্ছে ইন্ডিয়াতে বা আমার এলাকার মধ্যে, ধরো বেঙ্গলের মধ্যে পাওয়া যায়, সেটা সাথে সাথে আজকাল কিন্তু মার্কেটে গেলে বিভিন্ন বাইরের ফল পাওয়া যায়, ঠিক আছে? বিভিন্ন ধরনের বিদেশি ফল আমরা দেখে ভাবি বা ভীষণ ভালো, এবং আমাদের মধ্যে অনেকে এটা প্রাউডও ফিল করে যে আমি এত দামি ফল খাচ্ছি, বাইরের ফল খাচ্ছি। শরীর দাম দিয়ে হয় না, শরীরটাই দামি, শরীর থেকে দামি কিছু নেই। যদি সেটার সাথে আমি কম্পেয়ার করি যে আমি একটা দামি জিনিস খাচ্ছি, কোনো লাভ নেই। আমার সেটা প্রয়োজন কিনা বা আমার জন্য কোনটা বেস্ট হবে সেটা খুঁজে বার করতে হবে আমার শরীরের জন্য। তার জন্য সবসময় বলবো শাকসবজি মোটামুটি লোকালিটিতে মোস্ট অফ দ্য থিং পাওয়া যায়, কিন্তু ফ্রুটসের ব্যাপারটা কিন্তু বাইরের থেকে অনেক আসছে। আগে বলবো আমার লোকালিটির যে ফ্রুটস আমার যত কাছাকাছি পাওয়া যায় সেগুলোকে ট্রাই করব, কারণ প্রত্যেকটা ফ্রুটসেই কিন্তু কম বেশি করে মিনারেলস, ভিটামিনস আছে, এক একটার মাত্রা বেশি, সেটা আলাদা ব্যাপার। এবং সবগুলোই কিন্তু পুষ্টিকর, সবগুলোর মধ্যে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস থাকে, শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা কিন্তু ফলের মধ্যে থাকে, ভেজিটেবলসের মধ্যে থাকে। তো এইটা গেল, এইটা আমাদের মেনটেন করা উচিত। এবং যেই ফলের খোসা নেই, মানে খোসা ছাড়িয়ে খাওয়া যায় না, সেই ফল এবং শাকসবজি যার খোসা ছুলে দিয়ে খাই না আমরা, মানে ডিরেক্ট খাই, সেগুলো কিন্তু অবশ্যই
এমনিতেই শাকসবজি ফলমূল সব খাবার আগে বা বাজার থেকে এনে একবার ধুয়ে তারপরে ফ্রেশ করে রাখা উচিত, ঠিক আছে। এবং যেগুলোর মধ্যে খোসা শুদ্ধ আমরা খেয়ে ফেলি বা আঙ্গুর জাতীয় ফল, আঙ্গুর জাতীয় আছে, আপেল আছে, ঠিক আছে, এরকম অনেক ফল আছে, সবজি পেয়ারা আছে, সবজি আছে বিভিন্ন, বেশিরভাগ সবজি আমরা চোখলা ছুলতে হয় না, তো এই সবগুলোকে কিন্তু একটু স্পেশালি কেয়ার নেওয়া উচিত। প্রথমে একবার তো জলে ধুয়ে নিলেন, দ্বিতীয়বার কিন্তু বেগুন মানে প্রচণ্ড পরিমাণে ওখানে অয়েল দেওয়া হয় যাতে পোকা না হয়, ঠিক আছে, ফুলকপি বাঁধাকপি এগুলো সব কিছু কিন্তু আমাদের কিছু আমরা খাবার সোডা যা বেকিং পাউডার যেটা বলি সেগুলো কিন্তু কিছুটা দিয়ে জলের মধ্যে দিয়ে সেটা জলে চুবিয়ে রাখলেও কিন্তু তার কাজ হয়। আরেকটা খুব ভালো বুদ্ধি যেটা করবেন, আজকেই ধরুন গাছে সার দিয়েছে বা স্প্রে করেছে, আজ কালকে নিয়ে চলে এসছে বাজারে, ঠিক আছে, লোকাল ভেজিটেবলসের কথা বলছি, এবার তার তো এফেক্ট সবচেয়ে বেশি থাকবে, কিন্তু আপনি ভেজিটেবলসটা 2 দিন 3 দিন পরে খাচ্ছেন, ধরুন আজকে আনলেন আজকে খেয়ে ফেললেন, কিন্তু এতটা নিয়ে এলেন যে সেটা 3-4 দিন চলবে। এরকম যদি আপনি করেন তাহলে দেখা যাবে যে সেই যে বিষাক্ত পদার্থগুলো তার ক্ষমতাটা আস্তে আস্তে কমছে। তার সাথে সাথে তো আপনি ধুয়ে নিচ্ছেন, একটা পদ্ধতি মেনটেন করছেনই, কিন্তু এটা করলে খুব বেটার। এবার আপনার এই যতটা স্টক এটা শেষ হওয়ার আগে আবার পরের বারের স্টকটা নিয়ে আসুন, তাহলে এই 4 দিন যেতে যেতে ওটা আবার 4 দিন পুরনো হয়ে যাবে। হয়তো দেখতে খারাপ লাগবে জিনিসটা, কিন্তু আপনার স্বাস্থ্যটা বেঁচে যাবে, আপনার শরীরটা বেঁচে যাবে। আপনার এই প্রিজারভেটিভ এবং এই রাসায়নিক সার মারাত্মকভাবে আমাদের শরীরকে এফেক্ট করে এবং এর থেকে বিভিন্ন ধরনের রোগ, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে, লিভার ড্যামেজ, সিরোসিস অফ লিভার, এগুলো কিন্তু ধরুন লিভার কি করে, যে পিউরিফাই করে বলছিল, ব্লাডে সব কিছু ঢুকতে দেয় না, তো এই যে কেমিক্যালস এগুলো ক্ষতিকারক জিনিসগুলোকে লিভার আটকায়, কিন্তু তারও তো একটা ক্ষমতা আছে, সে একটা টাইমে কিন্তু হাঁপিয়ে ওঠে। তার জন্য কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে, নিয়মিত যেহেতু আমরা বিষাক্ত জিনিস বিভিন্নভাবে খেয়ে যাচ্ছি, প্রয়োজনের খাতিরেও মানে মানে পাচ্ছি না বলে সেটাও হতে পারে, বা নিজেদের শখের জন্য খাচ্ছি বা ইচ্ছের জন্য, তার সাথেই কিন্তু আমি আবার বডিকে ডিটক্সিফাইও করতে পারি। আয়ুর্বেদা প্রাচীনতম চিকিৎসা পদ্ধতি ভারতবর্ষের এবং বিশ্বের প্রাচীন চিকিৎসা পদ্ধতির মধ্যে একটা অনবদ্য চিকিৎসা পদ্ধতি এমন যেখানে কিন্তু বডিকে শোধন করা যায়, ঠিক আছে, যেখানে টক্সিন মুক্ত করা যায়, সেই হাত ধরি যদি আমরা এনবিপিতে এসে, তাহলে দেখব আমি অনেক সুস্থ হচ্ছি, সুস্থ জীবনযাপন এবং দীর্ঘায়ু লাভ করতে পারছি। অবশ্যই। কেউ আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার ম্যাডাম, ডাক্তারবাবুকে আমার নমস্কার। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? নদিয়া থেকে বলছি। নদিয়া থেকে বলছেন, কি প্রবলেম হচ্ছে? আমি মানে অনেক জায়গায়, অনেক হাসপাতাল, চেন্নাই বা এখানে আয়ুর্বেদিক হাসপাতাল, এখন আমার হচ্ছে হাতে পায়ে জ্বালা, মাথায় জ্বালা, ডাক্তারবাবুরা ওখান থেকে বলছেন যে এগুলো সারে না। কি রোগের নাম বলেছেন? কোন প্রবলেমের নাম বলেছেন তো? হ্যাঁ। সেটা কি বলেছেন, কি প্রবলেম হয়েছে? কোনো আমাকে ডায়াগনোসিস করতে পারেনি। ও বাবা। আচ্ছা, আপনার জ্বালা কোথায় করছে বলছেন? জ্বালাটা কোথায়? হাত পায়ে জ্বালা আর কোথায় জ্বালা? মাথায়। মাথায় মানে না, জ্বালাটা জ্বালা মানে কি ব্যথা? না না, শুধু জ্বালা করছে, আগুন ধরিয়ে দিলে যেরকম সেরকম জ্বালা। আচ্ছা, মাথার মানে কোথায়? মাথার তালুতে না মাথা দিয়ে আগুন বেরিয়ে যায়। আচ্ছা, আপনার প্রেসার কি নরমাল থাকে? হ্যাঁ, প্রেসার কখনো কখনো বাড়ে, কখনো কখনো একদম নরমাল, এখন তো নরমাল। মানে আপনি ওষুধ খান না, তাই তো? হ্যাঁ, ওষুধ খাই। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনুন আমি বলছি। দেখুন, নার্ভের অনেক প্রবলেম থাকে যেগুলো থেকে কিন্তু হাত পায়ে জ্বালা করে, মাথাতেও জ্বালা করতে পারে, আগুনের মতো। দেখুন, মাথায় তো আর আগুন ওইভাবে কারো জ্বলে যায়নি, বা ধরুন আপনি অতিরিক্ত সূর্যের আলোর মধ্যেও দাঁড়িয়ে নেই, তাহলে জিনিসটা কি? তাহলে কি আপনি ভুল বলছেন? ডাক্তারবাবুরা বলছে কিছু নেই, তাহলে এটা তো নর্মাল না। আপনার যেটা আছে আমার তো নেই, হাত পায়ে জ্বালা, মাথায় জ্বালা, এটা তো নেই, আরও 5টা মানুষের নেই, তাহলে আপনার কেন হয়েছে? তাহলে এখানে কোনো একটা সমস্যা রয়েছে এবং সেটা কিন্তু সঠিকভাবে নির্ণয় করা সম্ভব যে জ্বালাটা কেন করছে। আয়ুর্বেদাতে যেটা বলছিলাম যে পঞ্চকর্মা থেরাপি, এ কিন্তু শরীর এবং মন
আমাদের মন এবং শরীর দুটোর ওপরেই কিন্তু এর প্রভাব আছে, তার পজিটিভ এফেক্ট আছে, এবং শারীরিক মানসিক যে কোনো সমস্যাকে কিন্তু এ সারিয়ে তুলতে পারে, ঠিক করে তুলতে পারে। তার বিভিন্ন পদ্ধতি আছে। আমাদের এখানে অভিজ্ঞ ডাক্তারবাবুরা আছে যারা স্পেশালাইজড ইন পঞ্চকর্মা থেরাপি, তাদের পরামর্শে কিন্তু প্রত্যেকটা থেরাপি হয়। এখানে ব্যবস্থা এতটাই ভালো যে ওনাদের মত ছাড়া কিন্তু এটা কিন্তু নর্মাল একটা থেরাপি নয়। আমরা চারদিকে যেটা দেখি মালিশ, এগুলো কিন্তু ওরকম ব্যাপার নয়। এটা কিন্তু আয়ুর্বেদের একটা অংশ, যে আয়ুর্বেদের এমন একটা অংশ যার কিন্তু শরীরের ওপরে, মনের ওপরে প্রচণ্ডভাবে এফেক্ট করে। এবং কি এফেক্ট? পজিটিভ এফেক্ট, যাতে মানুষ নিজেকে টক্সিন মুক্ত বা শোধন করতে পারে, এবং তার সাথে সাথে যে রোগগুলো হয়েছে সেগুলোকে একদম আস্তে আস্তে করে সারিয়ে তুলে সেই ব্যক্তিকে রোগাক্রান্ত সিচুয়েশান থেকে বের করে আনতে পারে, সেই ব্যক্তি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যেতে পারে। যেখানে দেখা যাচ্ছে অনেক চেষ্টা করেও সেই রোগ ঠিক হয়নি, আপনি তো বললেন আপনারা এটা ডায়াগনোসিসই করতে পারছে না, হেল্পলাইন নাম্বারে কল করে চলে আসুন, ফেলে রাখবেন না, কারণ ভিতরে কি হয়েছে ওটা জানাটা খুব দরকার, আর সেটা যত তাড়াতাড়ি সম্ভব তত ভালো। তার জন্যই বলবো হেল্পলাইন নাম্বারে কল করুন। আপনার কাছেই কৃষ্ণনগর আছে, কৃষ্ণনগরের প্রত্যেক মাসে যাচ্ছে। এখন যত রিসেন্ট কবে যাচ্ছে, নেক্সট কবে যাচ্ছে সেটা জেনে নিন, সেদিনের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। এর জন্যই বলছি অ্যাপয়েন্টমেন্টটা বুক করা খুব প্রয়োজন। একটা লিমিটের পর পেশেন্টকে আর নতুন পেশেন্টদেরকে নেওয়া হয় না, কারণ সম্ভব না। ওখানে গেলেই বুঝতে পারবেন কতটা পেশেন্টের চাপ থাকে, এবং যখন আমরা এটা নাম নথিভুক্ত করে নিচ্ছেন নামটা, তাহলে আপনি নিশ্চিন্ত, যাক আমি গেলেই আমাকে দেখবে, কোনো অসুবিধা হবে না, আমার সিরিয়াল অনুযায়ী যখন আসবে আমি পেয়ে যাব চান্সটা। তো আপনার নামটা থাকলে কি হলো, কনফার্ম হলো যে আপনাকে দেখবেই ডাক্তারবাবু। পেশেন্ট তাহলে কি হলো, আপনাকে এটা বলতে পারবেন না পেশেন্ট বেশি হয়ে গেছে আজকে আর দেখানো হবে না, এবং অনেক সময় বুকিং ক্লোজও হয়ে যায়। তো এটা মাথায় রাখবেন যে চেষ্টা করুন যাবার আগে বা এখনই একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, নিয়ে বুকিংটা করে রাখুন। বুকিং করলে আপনাকে হেল্পলাইন নাম্বার থেকে আবার যাবার আগে আপনাকে বলেও দেবে আপনার কালকে কিন্তু দেখানোর রয়েছে, সব গাইডেন্স পেয়ে যাবেন, কিভাবে যাবেন, কোথায় যেতে হবে, চেম্বার কোথায় আছে, কখন যেতে হবে, সব কিছু কিন্তু আপনারা জেনে যাবেন। শুধু হেল্পলাইন নাম্বারে একটু কষ্ট করে ফোনটা করে নিন। একদম ঠিক কথা। আসলে বিষয়টা কি বলুন তো, অনেক ক্ষেত্রে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারকে একটা ধন্যবাদ দেওয়া উচিত। অনেক ক্ষেত্রে কেন, সব ক্ষেত্রেই তাদের একটা ধন্যবাদ দেওয়া উচিত। একটা সময় ছিল যে সময় আমরা বোধহয় আয়ুর্বেদ ছাড়া কিছু চিনতাম না, কিছু বুঝতাম না, কিন্তু অন্যান্য কিছু মডার্ন প্যাথির আগমনে আমরা কোথাও যেন আয়ুর্বেদকে একটু হারাতে বসেছিলাম। আয়ুর্বেদ মেডিসিন মনে হচ্ছিল যেন অত চটজলদি কাজ করছে না, সেখানে মডার্ন ট্রিটমেন্ট আমাদের অনেক স্যাটিসফাই করে দিচ্ছে, কিন্তু সেই স্যাটিসফ্যাকশন কতদিনের জন্য সেটা কিন্তু এখন প্রমাণ পাচ্ছি। এনবিপিকে এই কারণেই বোধহয় ধন্যবাদ জানাতে হয় যে এনবিপি না থাকলে বোধহয় আয়ুর্বেদটা কি সেটা আমরা বুঝতে পারতাম না, কোথাও যেন আয়ুর্বেদ চাপা পড়ে যেত। এনবিপি কিন্তু আবার আয়ুর্বেদকে সবার উপরে নিয়ে এসছে এবং বুঝিয়েছে যে আয়ুর্বেদ ছিল, আয়ুর্বেদ আছে এবং আয়ুর্বেদ থাকবে, এবং আয়ুর্বেদ মানেই সাইড এফেক্টের পরিমাণ এত কম যে আপনার কোনো ক্ষতি করবে না, এবং আয়ুর্বেদ মানে সারা জীবন মেডিসিন খেতে হবে না, আয়ুর্বেদ মানে আপনাকে অবশ্যই অপারেশন বা কোনো কঠিন পদ্ধতির মধ্যে দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে না, খুব চট জলদি আপনি আপনার হাসি খুশি দিনটা আবারও ফিরে পাবেন। আর এরকম একজন আয়ুর্বেদ চিকিৎসক বা এরকম একটি সংস্থাকে যদি আপনি আঁকড়ে ধরে বেঁচে থাকতে চান, তবে এনবিপির নামটা সবার উপরে। চট করে বলে রাখবো, সংস্থার ডিরেক্টর বি শর্মাকে আপনারা কিন্তু বহু জায়গায় পাচ্ছেন, তার মধ্যে মধ্যমগ্রাম রয়েছে, শিবপুর রয়েছে, বাল্টিগুড়ি রয়েছে, শোভাবাজার রয়েছে, আপনারা দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন, আপনারা বেলুড়ে পেয়ে যাচ্ছেন, আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন খিদিরপুরে, আপনারা ল্যান্সটাউন চেম্বারে পেয়ে যাচ্ছেন। ম্যাডামকে অর্থাৎ ডক্টর এন ভট্টাচার্যকে, তাকেও আপনারা কিন্তু মধ্যমগ্রাম চেম্বারে পাচ্ছেন, বেলুড়ে পেয়ে যাচ্ছেন, ল্যান্সটাউন চেম্বারে পাচ্ছেন, ডক্টর এস ঘোষাল, ডক্টর এ হালদার, এদের সকলকে কলকাতা এবং হাওড়া চেম্বারে পাচ্ছেন। তার পাশাপাশি যেটা আরো বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের জেলার বন্ধুরা, কারণ কলকাতার বন্ধুরা, হাওড়ার বন্ধুরা আমাদের একেবারে কাছে, তারা অনায়াসে পৌঁছে যেতে পারেন, কিন্তু জেলার বন্ধুরা ভাবেন আমরা পাবো তো এনবিপিকে, আমরা পাবো তো এখানকার অভিজ্ঞ চিকিৎসকদের। অবশ্যই আপনাদের ছোটাছুটি করতে হবে না, ছুটছেন এনবিপির চিকিৎসকেরা আপনাদের ভালো করার জন্য। যেমন ডক্টর এন ভট্টাচার্য, তাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মেছেদা, বর্ধমান, আসানসোল, বাঁকুড়া, দুর্গাপুর, বোলপুর, খড়গপুর, আগরতলা, জামশেদপুর, এতগুলো গুরুত্বপূর্ণ
চেম্বারে। পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, হেরিয়ায় পাচ্ছেন, বহরমপুরে পাচ্ছেন, কৃষ্ণনগরে পাচ্ছেন, হলদিয়ায় পেয়ে যাচ্ছেন, আরামবাগে পেয়ে যাচ্ছেন, এমনকি দিল্লিতে পেয়ে যাচ্ছেন ওনাকে। সাথে থাকেন অবশ্যই ডক্টর বি শর্মা। পাশাপাশি বাংলাদেশ, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, আমাদের ভীষণ পছন্দের জায়গা বাংলাদেশ, সেখানেও কিন্তু ডক্টর বি শর্মা এবং ডক্টর এ হালদার কলকাতা, হাওড়া বা ইন্ডিয়ার এত ব্যস্ততার পরেও কিন্তু ছুটে যাচ্ছেন কিন্তু প্রতিবেশী দেশ বাংলাদেশে, কারণ দায়িত্বটা তাদের যে সেখানের পেশেন্টদের ভালো করতে হবে, নালে সেখানদের পেশেন্টদের ছুটে আসতে হয় কিন্তু ইন্ডিয়াতে, তাদের জন্য ছুটোছুটি করতে না হয়, সে কারণে ডাক্তারবাবুরা কিন্তু ছুটে যাচ্ছেন। ডাক্তারবাবুরা ছুটে যাচ্ছেন আরও বেশ কিছু নতুন চেম্বারে, তার মধ্যে অবশ্যই কিন্তু আসামের ডিব্রুগড় রয়েছে এবং সেটা 28শে জুলাই চেম্বার রয়েছে, গঙ্গারামপুর রয়েছে, বনগাঁ রয়েছে, যেটা কিন্তু আগস্টের ফার্স্ট উইকে রয়েছে। পাশাপাশি ডক্টর এস ঘোষালের কথাটা একটু জানিয়ে রাখি, তাকে পুরো নর্থ বেঙ্গলে পেয়ে যাচ্ছেন, কলকাতা এবং হাওড়ার পাশাপাশি রায়গঞ্জ, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, শিলচর, গুয়াহাটি চেম্বারে কিন্তু অক্লান্ত পরিশ্রম করছেন ডক্টর এস ঘোষাল। তাই যারা নর্থ বেঙ্গলের বন্ধুরা তারা কিন্তু হেল্পলাইন নাম্বারে ফোন করুন, কথা বলুন এবং যোগাযোগ করুন ডাক্তারবাবুর সঙ্গে সাক্ষাতের জন্য। আজকে আমরা অস্থির বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করছি, তার পাশাপাশি খাদ্য খাবারের দিকে আমাদের নজরদারি বাড়াতে হবে, আমাদের টহলদারি বাড়াতে হবে, সেদিকেও কিন্তু একটু আলোচনা করছিলাম আমরা। আর কি শুনবো? হ্যাঁ, এবার যেটা খাদ্য খাবারটা কিভাবে আমি পরিষ্কার রাখবো বা প্রিজারভেটিভ বা কেমিক্যালস থেকে একটু মুক্ত রাখবো, সেটার একটা গেল। এবার আমাদের কি খাওয়া উচিত, এটা একটা সবচেয়ে বড় কথা। আমরা সাধারণত আজকালকার দিনে রেডিমেড ফুডের ওপরে কিন্তু খুব বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছি। একটু সময় বাঁচাতে গিয়ে আমরা কিন্তু কিনে এনে খাবার খাচ্ছি, বাইরে বেরোলে বাড়ির থেকে খাবার না নিয়ে গিয়ে দোকানের খাবার কিনে খাচ্ছি। এগুলোর কিন্তু একটা বিশাল বড় কিন্তু ক্ষতিকারক এফেক্ট আমাদের শরীরের ওপরে পড়ে। কারণ বাড়িতে যে হাইজিন, প্রথম কথা হচ্ছে স্ট্রিট ফুড তো আজকাল ভর্তি, বাড়িতে যে হাইজিনটা মেনটেন হয় সেই হাইজিনটা মেনটেন কিন্তু সেখানে হয় না। তার থেকে কি হতে পারে, বিভিন্ন ধরনের পেটের সমস্যা হতে পারে। সেখান থেকে যদি কোনো ক্ষতিকারক কেমিক্যালস যদি সেই পাত্রের মধ্যে থাকে, সেই কেমিক্যালসটা আমার পেটে যাচ্ছে, সেখান থেকে কিন্তু আমার শরীরের ওপরে একটা বাজে কিন্তু প্রভাব ফেলছে। এটা গেল। দ্বিতীয়ত কথা হচ্ছে তৈরি করার পদ্ধতি। আমি বাড়িতে যখন রান্না করছি আমি বেস্ট অয়েলটা ইউজ করছি, ঠিক আছে, যেই অয়েলটা সবচেয়ে বেশি আমার স্বাস্থ্যের জন্য ভালো হবে তেমন একটা তেল কিন্তু আমি ইউজ করছি। এবং খাদ্য খাবারগুলো কিন্তু আমি বাজার থেকে নিজেরা পছন্দ করে তুলে আনছি, যেটা কোনটা ভালো কোনটা খারাপ। বাইরে কিন্তু এটা সম্ভব না। কিভাবে রান্না করছে সেটা কিন্তু আমরা চোখের সামনে দেখতে পাই না। অনেক সময় সোশ্যাল মিডিয়াতে এরকম চলে আসে যে খাবারটা খুব বাজে ছিল, বাজে খাবার দিয়ে দিয়েছে, কিন্তু ওটা একবার দুবার আসছে, কিন্তু সব সময় কি হচ্ছে আমরা কিন্তু কেউ জানি না। কিন্তু নিজের বাড়ির খাবারটাই কিন্তু আমরা নজর রাখতে পারছি। বাড়ির লোক যিনি আমাকে রান্না করে দিচ্ছে সে কিন্তু জানে কি খেলে আমার ক্ষতি হবে, কি খেলে আমার ভালো থাকবো, সেইভাবে কিন্তু রান্নাটা হচ্ছে। এবং খাওয়ার ধরনগুলো কি হবে, রাতের বেলা একদম হালকা খাবার, ব্রেকফাস্টেও মোটামুটি হালকা খাবার, দুপুরবেলার খাবারটা কিন্তু আমি পেট ভরে বা সুন্দর করে খাবো, গুছিয়ে খাবো, যাতে আমার তৃপ্তিও হয় আর শরীরের মধ্যে বিভিন্ন জিনিস কিন্তু আমার যায়। এবং খাদ্য খাবারের মধ্যে যত রকম খাদ্য খাবার মানে পাওয়া যায় সব রকম কিন্তু খাদ্য খাবার ঘুরিয়ে ফিরিয়ে খেতে হয়। আমরা অনেক সময় বলি যে পেশেন্টদেরকে বলা হয় শাকসবজি খাবে না, হ্যাঁ ডাক্তারবাবু খাই। কি খান? দেখা গেল সেখানে আলু খাই। আলুটা একমাত্র খাদ্য না ভেজিটেবলসের মধ্যে, আর তার মধ্যে সব কিছু পুষ্টিগত মান নেই। কিছু কিছু মিনারেলস ভিটামিনস থাকবে, কিছু কিছু থাকবে কার্বোহাইড্রেট আছে, স্টার্চ আছে, তো সব কিছু তো নেই। তার মানে আমার শরীরে সব কিছুর দরকার আছে। তাহলে আমি ধরুন ঠিক করে নিলাম যে প্রত্যেক দিন আমার খাদ্য খাবারের মধ্যে 3 রকম ভেজিটেবলস থাকবে। সেটা একসাথেও বানাতে পারেন, আলাদা আলাদা করে আইটেম করে বানাতে পারেন, সেটা কোনো ম্যাটার না। এবার এই 3 রকম, আজকে যে 3 রকম আছে, নেক্সট 3 রকম আমি কালকে চেষ্টা করব 3 রকম না হলেও 2 রকম খাবার নতুন অ্যাড করতে। মানে অন্য 2টো নতুন আইটেম, 2টো ভেজিটেবলস আমার খাদ্য খাবারের মধ্যে অ্যাড করব। তাহলে আমি আরও কত রকম 5 রকম খাবার খেয়ে ফেললাম। এরকম করে করে আমি 4 দিন অন্তর অন্তর একটা রোটেশন করব, বা 3 দিন অন্তর অন্তর আমার ভেজিটেবলসগুলো রোটেশন করব। এবার বানানোর পদ্ধতি আলাদা আলাদা হোক, কিন্তু আমার শরীরে কিন্তু এই শাকসবজিগুলো যাচ্ছে। অতিরিক্ত ভেজে জিনিস খাবো না, বয়েলড খেতে হবে, কাঁচা জিনিস খাবো না। আজকালকার দিনে স্যালাড ছাড়া চট করে কিছু কাঁচা খেয়ে নেওয়া উচিত না। অনেক সময় বলি আমরা যে শুনতে পাই যে বলছে কেউ কাঁচা ধরুন কফি খেয়ে নিল, এই খেয়ে নিল, না এখন চলবে না ওটা। প্রথম কথা ওটা ডাইজেস্ট করতে অসুবিধা হবে,
ওর মধ্যে যে বিষাক্ত জিনিসগুলো আছে সেগুলো কিন্তু থাকবে। তাহলে তার মধ্যে আমরা কিন্তু বয়েলড করে খাবো, প্রপার বয়েলড, ঠিক মতো যাতে সিদ্ধ হয়েছে এটা মাথায় রাখতে হবে। যে কোনো রান্না হোক, তেল দিয়ে রান্না হলেও তার যাতে সেদ্ধটা ঠিক মতো হয় এটা মাথায় রাখতে হবে, যে কোনো খাদ্য খাবার, ভেজিটেবলস যেগুলোর কথা বলছি। আচ্ছা, এইভাবে কিন্তু আমাদের খাদ্য খাবারগুলো খাওয়া উচিত। এবং খাদ্য খাবারের মধ্যে সব রকম প্রোটিন থাকতে হবে, ফ্যাটও থাকতে হবে, আমার কার্বোহাইড্রেট থাকতে হবে, এবং কি কোনটা কোন খাবারে আছে এই সব গাইডেন্স আমার জন্য কতটা উপযুক্ত, আয়ুর্বেদিক মতে আমার শরীরের ধরন অনুযায়ী আয়ুর্বেদিক মতে কি প্রয়োজন সেটারও কিন্তু প্রপার গাইডেন্স আপনি কিন্তু এনবিপিতে পেয়ে যাবেন। ঠিক আছে, এইভাবে মেনটেন করুন, তাহলে দেখবেন সুস্থ থাকার অনেকটা আপনি পথ এগিয়ে এসেছেন। অবশ্যই। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার, আমি ব্যারাকপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, বলুন কি প্রবলেম? প্রবলেম দাঁতের প্রবলেম। দাঁতে কি প্রবলেম হচ্ছে? দাঁতে জল খেতে গেলে শিরশির করছে। শিরশির করছে। হ্যাঁ। আপনার কি দাঁতে ক্যাভিটি আছে? হ্যাঁ, পোকা ধরেছে যেটা বলে ওটা ক্যাভিটি বলে, ওটা কি আছে আপনার? না, কোনো পোকা নেই, কিছু নেই, শুধু শিনশিন করছে, তাই তো? ঠিক আছে, শুনতে থাকুন। অনেক সময় দেখা যায় কি এই দাঁতের গোড়ায় শিনশিন করছে, তার একটা কারণ হচ্ছে যে নার্ভগুলো দাঁতের সাথে যুক্ত আছে, তার উপরে গিয়ে ঠান্ডা কিছু লাগছে বলেই শিনশিন করছে, উনি যেটা জল খেতে গিয়ে হচ্ছে। তো নার্ভের সমস্যাটা তো রয়েছে, দাঁতেরও কিন্তু বিভিন্ন ধরনের চিকিৎসা আছে, বিভিন্ন ধরনের রোগও আছে। একটা কি দাঁত পোকা খেয়ে দিয়েছে, হয় সেটাকে আরসিটি করছে ডাক্তারবাবু, অথবা তুলে ফেলে দিচ্ছে, এটা এক ধরনের পদ্ধতি। কিন্তু দেখা যাচ্ছে দাঁত কোনো খারাপ হয়নি, পোকাও ধরে যায়নি, যেটাকে ক্যাভিটি বলা হয়, ঠিক আছে, সেগুলো হয়নি কিছু, আবার সেখানে ভেঙেও যায়নি, কিছু হয়নি, তাহলে সেই দাঁতটা শক্তিশালী আছে, তাহলে কেন ব্যথা হচ্ছে? তাহলে ভিতরে যে নার্ভের ওপরে ওইটার প্রভাবটা পড়ছে, কেন হচ্ছে সেটা দেখতে হবে, আসতে হবে, এসে দেখাতে হবে ডাক্তারবাবুদের। এবং দেখা গেছে দাঁতে বিভিন্ন ধরনের রোগ হয়, পাইরিয়া বলে একটা খুব বাজে রোগ হয় দাঁতের, যেখানে মুখে দুর্গন্ধ হয়। শুধু তাই নয়, মাড়ি থেকে পুজো বেরায়, তার জন্যই দুর্গন্ধটা সৃষ্টি হয়। মাড়ি থেকে রক্তও বেরায় ব্রাশ করলে, এইগুলো সিমটম থাকে। যদি ওরকমও সিমটম থাকে চলে আসবেন, এনবিপিতে কিন্তু এর চিকিৎসা হয়, ঠিক আছে। এবং কিওর করতে হবে, এটা কিওর না করলে সারা জীবন ভুগতে হবে, এবং একটা তার টাইমের পর সব দাঁত তুলে ফেলতে হবে, ঠিক আছে। হয়তো আপনার দাঁত নড়ে যায়নি, কিন্তু তুলে ফেলতে হবে, কারণ ওই পাইরিয়ার জন্য। এরকম ধরনের যারই প্রবলেম আছে, শিনশিন করছে, সারছে না চট করে, অবশ্যই চলে আসুন এনবিপিতে। এখানে ডাক্তারবাবুদের সাথে আলোচনা করুন কি ট্রিটমেন্ট করলে ওটা আস্তে আস্তে ঠিক হবে। একদম ঠিক কথা। এবং এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার মানে কিন্তু সব ধরনের ট্রিটমেন্ট কিন্তু এখানে হয়। একেবারে কোনো ইমার্জেন্সি কেস, আপনার কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল বা কারোর বেবি হবে, এই সব ধরনের ঘটনাগুলোর জন্য অবশ্যই কিন্তু রয়েছে মডার্ন ট্রিটমেন্ট। সব ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে, সব ট্রিটমেন্টকেই কিন্তু আমরা রেসপেক্ট করি। কিন্তু আয়ুর্বেদ তাহলে কি করছে, যে কোনো ক্রিটিক্যাল, খুব কঠিন কোনো রোগ অন্য কোথাও আপনি ভালো করতে পারছেন না, খুব ক্রনিক কোনো ডিজিজ যেটা দীর্ঘদিন ধরে রয়েছে আপনার সাথে, মেডিসিন খাচ্ছেন তাও আপনি কমাতে পারছেন না, সেই ধরনের রোগগুলোর জন্য কিন্তু অবশ্যই আপনার জন্য দরজা খোলা রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের। পাশাপাশি আপনাকে অপারেশনের কথা বলা হয়েছে, দীর্ঘদিন মেডিসিন খাওয়ার পরেও আপনি যখন ভালো হচ্ছে না, তখন সেই সময় ডাক্তারবাবুরা বলছেন তবে অপারেশন করে বাদ দিয়ে ফেলুন। সত্যি কি বাদ দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, নাকি প্রয়োজনীয়তা রয়েছে সেই গুরুত্বপূর্ণ অর্গানকে বাঁচিয়ে রাখার? বহুবার এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, বহু চ্যানেলে আলোচনা করেছি। তাই যারা গুরুত্বপূর্ণ অর্গানকে বাঁচিয়ে রেখে বা গুরুত্বপূর্ণ শরীরের পার্টকে বাঁচিয়ে রেখে সুস্থ হতে চাইছেন, তাদের জন্য এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। পরবর্তী এপিসোডে আবারও গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার।